সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, গণতন্ত্রের একজন অতন্ত্র প্রহরী, দীর্ঘ লড়াই সংগ্রামের অভিজ্ঞতায় সমৃদ্ধ জাতীয়তাবাদী নেতা, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জিয়া পরিষদের মহাসচিব ডক্টর ইমতাজ হোসেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব আবুল কালাম আজাদ, আবদুল্লাহিল মাসুদ সহ যারা বক্তব্য দিয়েছেন এবং সামনে যারা উপস্থিত রয়েছেন, জিয়া পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সংবাদকর্মী বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে যা স্মরণ সভায় আমরা এখানে দাঁড়িয়েছি, একজন মানুষকে বিচার করতে হলে ভালো মন্দ দুই মিশিয়ে যা কিছু বলা প্রয়োজন সেটা নির্দ্বিধায় বলতে পারলেই কেবলমাত্র তার যথার্থ মূল্যায়নটা সম্ভব হয়। আপনারা জানেন, বিশ্বখ্যাত দার্শনিক চিন্তাবিদ এরিস্টটলের একটি বক্তব্য আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম দেন সে নাথিং, ডু নাথিং, বি নাথিং। এটার অর্থ হলো একটা নির্জীব মানুষ যার কোনো প্রতিক্রিয়া থাকবে না। নির্জীব মানুষদের দিয়ে কখনো সমাজ গঠন হয় না। সমাজ গঠন হয় যারা কথা বলেন, যারা কাজ করেন, সকল সমালোচনার ঊর্ধ্বে উঠেও নিজের গন্তব্যটাকে ঠিক রাখার চেষ্টা করেন, সেটাই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ। এবং এই মানুষের মধ্যে আবার যত স্তর আছে, যত বিন্যাস আছে, এই স্তর বিন্যাসের মধ্য দিয়ে নিজেকে যিনি শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, তিনি কালজয়ী হন, তিনি চিরন্তন মানুষের স্মরণের মধ্যে থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই রকম একজন মানুষ। ওনার প্রধানমন্ত্রিত্ব, ওনার শাসনকাল, ওনার ব্যক্তি জীবন, ওনার শালীন ব্যবহার, ওনার বাক্য, ওনার সকল সমালোচনা এবং সকল রকমের আক্রমণের মুখে কঠোর ধৈর্য, সহিষ্ণুতা, এগুলো ছিল ওনার জীবনের বৈশিষ্ট্য। রাজনীতির কথা যদি আমরা আলাপ করি, রাজনীতিটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু হয়েছে কিন্তু এরশাদ সাহেবের আমলে না, কিংবা জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে না, আরো অনেক আগে। রাজনীতি যদি নীতির রাজা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ইতিহাসে এই নীতির রাজার সবচেয়ে বড় ঐতিহাসিক সম্মানিত দলিল হচ্ছে 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকাল চলাকালীন সময়ে দুটি শিশু বাচ্চাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যে নিরন্তর লড়াই সংগ্রাম, বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আরেক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেনাবাহিনীর সদস্য সহ ইপিআর যারা যখন তার কাছে এসেছেন, সবাইকে প্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে পাঠিয়েছেন এবং নিজের স্বামীর নাম ঠিকানা কোথায় কি অবস্থায় আছে সেইভাবে দিয়ে দিয়েছেন। তো প্রকৃত রাজনীতিটা বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন 1971 সনের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, আর প্রাতিষ্ঠানিক রাজনীতি উনি শুরু করেছেন 1981 সনে শহীদ জিয়া বীরুত্তমের শাহাদাত বরণের পরে। সুতরাং একটা হচ্ছে নিখাদ রাজনীতি, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতি। বিএনপির নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন সবার অনুরোধ এবং সবার চাপের মুখে। সেই যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলা শেষ হয়েছে আজকে শেরেবাংলা নগর জিয়া উদ্যানের সমাধিতে। মানুষ চলে যায়, কিন্তু মানুষের অক্ষয় কীর্তিগুলো পরবর্তী প্রজন্ম যারা থাকেন তারা সেগুলো স্মরণ করেন সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পাশাপাশি তার সবচেয়ে বড় গুণ, যেটা অত্যন্ত কাছে থেকে আমরা দেখেছি, তার নেতৃত্বের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল তার মাতৃত্ব। মায়ের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর, যে শাসন একজন কর্মী বা একজন নেতা আশা করেন, সেইটা তিনি দিতে সক্ষম হতেন তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ধমক, তার পরামর্শ, সবকিছুর মধ্য দিয়ে। এমনটা আমরা দেখেছি, উনি হয়তো রাগ করে কোনো কথা বলেছেন, তখন আমি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের এমপি,
রাগ করে একদিন একটা কথা বলেছেন জাতীয় সংসদে পরদিন এবং তারপর দিন পরপর দুদিন আমি 5 নম্বর লবিতে যাই নাই, যেখানে সংসদ নেতা বসেন, প্রধানমন্ত্রী বসেন। অধিবেশন চলাকালীন তৃতীয় দিন তিনি তার ব্যক্তিগত স্টাফ পাঠিয়ে আমাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে কাছে নিয়ে বললেন, কি হয়েছে, আমি কি শাসন করার অধিকার রাখি না? আমি কি একটা পরামর্শ দিতে পারি না? অনেক বড় হয়ে গেছে নাকি? এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্য থেকে ওনার মাতৃত্বের এবং নেতৃত্বের গুণাবলীর একটা সমন্বয় হয়েছে। এখানে অনেককে তিনি ধমক দিয়েছেন, অনেককে শাসন করেছেন, আবার আদরও করেছেন। 2-3 দিন না দেখলেই খোঁজ খবর নিতেন। আমার পারিবারিক জীবনে আমার সন্তানের একটি দুর্ঘটনা ঘটেছিল, প্রতিদিন একবার করে টেলিফোনে খবর নিতেন। সমস্ত ডাক্তারদেরকে বলে দিয়েছিলেন চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আমার ওই ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছিল পঙ্গুত্বের হাত থেকে বাঁচানোর জন্য। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে তিনি নিজে ফোন করে সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে দিয়েছিলেন। সুতরাং শুধু নেত্রী হিসাবে না, মায়ের আসনে বসারও যোগ্যতা তিনি অর্জন করেছিলেন। আমি নয়, আরো অনেকের কাছে, আরো বহু মানুষের কাছে। আমরা পেলিকেন পাখির খবর জানি। আমরা একসময় যে এই আজকের বলপেন আবিষ্কার হওয়ার আগে যে কলম দিয়ে লিখতাম, সে কলমের একটা কালির নাম ছিল পেলিকেন। মনে করে দেখেন একটু বয়স্ক যারা আছেন। এই পেলিকেন হচ্ছে এমন একটি পাখি, যেই পাখিটি যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তার ওই লম্বা ঠোঁট দিয়ে নিজের বুক চিরে সেখান থেকে রক্ত বের হয়, যেটা সেই রক্ত দিয়ে ওই বাচ্চাদেরকে খাইয়ে তারপরে বাঁচান। দেশনেত্রী বেগম খালেদা ছিলেন ওই পেলিকেন পাখির মতো। তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন, এই দেশের মানুষকে সার্বভৌমত্বের উপাদান যোগান দিয়েছেন, এই দেশের মানুষকে বুঝতে শিখিয়েছেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আমরা আমাদের নিজেদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সামাজিকতা, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের স্টাইল নিয়ে আমরা চলব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অমূল্য যে সম্পদ, সেটাকে ধারণ করে রাখার জন্য যারা মুক্তিযুদ্ধ বলতে বলতে একসময় অজ্ঞান হয়ে যেত, সেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার, তারা যেটা করেননি সেটা বেগম খালেদা জিয়া করেছেন। উনি প্রথম বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুলেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের অর্থনীতির যতটুকু ভিত্তি আজকে সুদৃঢ় হয়েছে, বেগম খালেদা জিয়ার আমলে সাইফুর রহমান সাহেবের মাধ্যমে জাতীয় সংসদে ভ্যাট সংযোজিত হয়েছিল, যে ভ্যাট বাংলাদেশের অর্থনীতিকে জীবনী শক্তি দিয়েছে। বেগম খালেদা জিয়া প্রথম আজকের যে রেমিটেন্স, প্রতিদিন এই সরকার প্রচার করছে রেমিটেন্স কত এসেছে। এই রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী শিক্ষার কথা এখানে একজন বক্তা বলে গেছেন। এইভাবে সমাজের সর্বস্তরে যখন যেখানে যেটা প্রয়োজন সেটার দিকেই তিনি, কেউ একটু পরামর্শ দিতে পারলেই তিনি সেটা গ্রহণ করেছেন এবং সেটা প্রয়োগও করেছেন বিভিন্ন জায়গায়। আমরা তার জীবনী বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা তাকে পূরণ করে দিয়ে গেছেন তার জীবদ্দশায়। নিজের স্বামী, নিজের সন্তান সবকিছু থেকে দূরে রাখলেও তার একটা আবেদন কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। একটু খেয়াল করে দেখেন, উনি সবসময় বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই মাটি আমার একমাত্র ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই প্রার্থনা গ্রহণ করেছেন। তার প্রমাণ আমাদের সামনে আছে। আমরা সবাই জানি কাতারের আমির সাহেব এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন, ব্যবস্থা করে দিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স আসার প্রয়োজন হয় নাই, ওনাকেও বিদেশে যেতে হয় নাই। তারপরে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সের আসার প্রয়োজন হয় নাই। একটু যদি চিন্তা করি, এমনও তো হতে পারত যে ওই এয়ার অ্যাম্বুলেন্সে উনি বিদেশে চলে গেছেন এবং সেইখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তা কিন্তু হয় নাই। সবকিছু চলে গেছে, রয়ে গেছে সেই কথাটা, তার শেষ নিঃশ্বাসের সঙ্গে সেই কথাটি সংযুক্ত হয়ে রয়েছে যে এই মাটি আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই জন্য ঠিকানাটা এখানেই রয়েছে, চিকিৎসাটাও এখানেই হয়েছে, সর্বশেষ চিকিৎসা। আজকে তার যোগ্য উত্তরাধিকার হিসাবে যিনি আমাদের সামনে রয়েছেন, আমাদের কাছে রয়েছেন, এই জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা বহন করে
সেই জনাব তারেক রহমান সাহেব, তিনি মায়ের আদর্শে, বাবার আদর্শের সম্মিলিত যে প্রবাহমান ধারা, এ ধারার মধ্য থেকে আবার সংস্কার প্রস্তাব প্রথম জাতির সামনে উত্থাপন করেছেন তিনি বিএনপির পক্ষ থেকে। তারপরে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে সম্মিলিত হয়ে 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। নির্বাচনী ইশতেহারেও মূলত এই সব উপাদানকে ভিত্তি করে ইশতেহার তৈরি হবে। সুতরাং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের সজাগ এবং সতর্ক দৃষ্টি থাকা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অনেক বেশি। জিয়া পরিষদ হচ্ছে এমন একটি সংগঠন, যে সংগঠনের বহু আগে থেকে সহযোগী সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে এবং যেই সংগঠনটির সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যোগাযোগ অনেক বেশি ছিল। আমি নিজে তার একজন সাক্ষী। আমি যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তারপরে বিএনপির যুগ্ম মহাসচিব ছিলাম। বিভিন্ন সময় দেখেছি জিয়া পরিষদের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ে একটা আলাদা আবেগ ছিল। আমরা যেন সেই আবেগটাকে ধরে রেখে যথাযথ সম্মান প্রদর্শন করে তার অপূর্ণ যে কর্মকাণ্ড সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য বর্তমান যে নেতৃত্ব তারেক রহমান সাহেবের অনুসারী হিসাবে আমরা সেটা পালনের জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে যেন আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি, এই প্রত্যাশা করে এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলমিন শহীদ জিয়া বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো সহ জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহতদেরকে সুস্থতার নিয়ামত দান করেন এবং ভবিষ্যতেও যে কোনো জাতীয় প্রয়োজনে আমরা যেন আবার সবাই মিলে এই রকম গঠনমূলক যে আন্দোলনের যাত্রা তাতে শরিক হতে পারি, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে জিয়া পরিষদের যে মূল্যায়ন তিনি করেছেন বাস্তব সত্য। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, জিয়া পরিষদের সংগ্রামী চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা এবং দোয়া মাহফিলের আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন, উপস্থিত জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে আজকে এমন একজন নেত্রীর স্মরণে আলোচনা শুরু করেছি যে নেত্রী বাংলাদেশের মানুষের হৃদয়ে ছিলেন। সেটা দেখতে পাই যে বিগত দিনে ওনার জন্য যত মানুষ দোয়া করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে গ্রাম অঞ্চলে, শুধু বাংলাদেশে না বিশ্বের প্রতিটা জায়গা থেকে ওনার জন্য যে পরিমাণ দোয়া করেছেন, আমার মনে হয় আর কোনো নেতা নেত্রীর জন্য এমন দোয়া মানুষ করেনি। আর একটা বিষয় আমরা দেখেছি যে ওনার জানাজার জন্য যে পরিমাণ মানুষ এসেছিলেন ওনাকে ভালোবেসে, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, এইরকম মানুষ মনে হয় পৃথিবীতে কখনো একসঙ্গে জড়ো হয়নি কারো এই শোক সভায়, কারো জানাজায় অংশগ্রহণ করতে। আরও দেখেছি যে বিগত কয়েকদিন যাবৎ শেরেবাংলা নগর বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের উত্তরে যে ওনাকে যেখানে সমাধিস্থ করা হয়েছে,
প্রতিদিন অগণিত মানুষের ভিড়। মানুষ আসছে তাদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে। কারণ কি? কারণ ছিলেন উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী। ওনার জীবন সম্পর্কে আলোচনা করে গেছেন অনেকেই চমৎকারভাবে, যে উনি বাংলাদেশের মানুষকে কতভাবে ভালোবাসতেন, উনি কত মমতাময়ী মায়ের মতো স্নেহ করতেন, মানুষকে গণতান্ত্রিক সংগ্রামের জন্য উনি লড়াই করে গেছেন। উনি বারবার বলেছেন যে আমার বাংলাদেশের ছাড়া অন্য কোথাও স্থান নাই, অন্য কোনো ঠিকানা নেই। আমরা বাস্তবে কিন্তু আমরা তাই দেখেছি। উনি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে ওনাকে সমাধিস্থ করা হয়েছে এবং ওইটাই ওনার ঠিকানা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই শোকাহত, মর্মাহত, দুঃখিত এবং ব্যথিত। আমাদের শোক প্রকাশের ভাষাও নেই। উনার অনুপস্থিতি আমাদের মাঝে বয়ে এনেছে শোকের আধার। উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনার যে আদর্শ, উনার যে দেশপ্রেম, উনার যে ভালোবাসা, বাংলাদেশের প্রতি উনার যে মমতাবোধ, সবকিছুই আছে। আমরা এই শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা এই শোককে তখনই শক্তিতে পরিণত করতে পারবো, উনার আদর্শগুলা তখনই বাস্তবায়ন করতে পারবো, যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়ী করে যদি জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি ক্ষমতায় আনতে পারি, তবেই ওনার আদর্শ বাস্তবায়ন করতে পারবোই আমরা বাংলাদেশে। তো আসুন আমরা আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করি, আমরা জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি, আমরা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি, আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করি। আমরা সবাই মিলে আমাদের নির্বাচনে মার্কা একটাই, সেটা হলো ধানের শীষ। আমাদের আর কোনো দল গ্রুপ কোনো কিছুই নাই। আমরা সবাই ধানের শীষকে ভোট দেব এবং জিয়া পরিষদের প্রতিটা নেতৃবৃন্দ, প্রত্যেকটা সদস্যর প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবেন, আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন এবং ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের যিনি প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছেন, ওনার অনেক শত ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে জিয়া পরিষদকে কৃতার্থ করেছেন, এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আমাদের অন্যতম একজন নেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, উনি আমাদের জিয়া পরিষদের প্রতিটা প্রোগ্রামে আসেন, জিয়া পরিষদকে ধারণ করেন, এই জন্য আমরা জিয়া পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের যারা মিডিয়া ভাই বোনরা এসেছেন তাদের সবাইকে, যে আপনারা জিয়া পরিষদকে ভালোবেসে জিয়া পরিষদের প্রোগ্রামে এসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে জয়যুক্ত হোক এবং ক্ষমতায় বাংলাদেশের নেতৃত্ব প্রদান করুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। নাড়াচাড়া কম করেন, পড়ে যাবে কিন্তু। ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যের পরে কোরআন তেলাওয়াত, দোয়া। আমাদের তোবারক কমিটির যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রস্তুতি নিয়ে রাখেন, যেভাবে নির্দেশনা দেওয়া আছে ঠিক সেভাবে আপনারা হাতে হাতে পৌঁছে দিবেন, কোন রকম কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব
আমির খসরু মাহমুদ চৌধুরী, জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উঠবেন না, কেউ পিছন থেকে উঠবেন না, বসবেন। শোকসভা যার যার জায়গায় বসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার তো দায়িত্ব আছে আসাদ, আসাদ আজকে আপনার তো এখানে দায়িত্ব, চলে যান। মহিয়সী মৃত্যুঞ্জয়ী মহাকাব্য রচিতা আপোষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভার সভাপতি, জিয়া পরিষদের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জিয়া পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বসেন প্লিজ। জিয়া পরিষদ আমন্ত্রণ জানালে আমি না আসতে পারি না, যতই ব্যস্ত থাকি। আমার মনে হয় আমার একটা জীবনের একটা অংশ হয়ে গেছে জিয়া পরিষদের যত অনুষ্ঠান হয়, কেন জানি আমি চলে আসতে হয়। আজকে একটা বিশেষ দিক আমি লক্ষ্য করেছি। এই সভাটা শুরু হয়েছে 11টার সময়, তাই না? এখন বাজে 12টা। এত কম সময়ে বাংলাদেশের আমি কোনো সভা সমাপ্তি দেখিনি। এটা একটা বিশাল দিক। কিন্তু আসলে প্রত্যেকটি সভা 1 ঘন্টা সোয়া ঘন্টার বেশি হওয়া উচিত না, কোথাও হয় না। এই যে আপনারা আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা রাখবেন, কিন্তু আগামী দিনে এটা রাখবেন দয়া করে। 1 ঘন্টা সোয়া ঘন্টার উপরে কোনো সভা হওয়া উচিত নয়। যারা অতিথি আছে তাদেরও সময় নষ্ট, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরও সময় নষ্ট। আর 1-1.5 ঘন্টায় যেটা বলা যাবে না, সেটা 5 ঘন্টায় বলা যাবে না। যদি আমি 1-1.5 ঘন্টায় বলতে না পারি, 5 ঘন্টায় বলতে পারবো না। সুতরাং এই যে পরিবর্তিত বাংলাদেশ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই উপহার দিয়ে গেছেন আমাদেরকে, আমি তো বলছি উনি একটা উপহার দিয়ে গেছেন জাতিকে, বিএনপিকে না, খালি বাংলাদেশকে ওনার মৃত্যুর মাধ্যমে একটা উপহার দিয়ে গেছেন। এই উপহার যদি আমাদেরকে ধরে রাখতে হয়, জাতি হিসাবে, দল হিসাবে আমাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, পরিবর্তনের মার্ক রাখতে হবে, পরিবর্তনের এক্সাম্পল সেট করতে হবে। এটা জাতির প্রত্যাশা। আজকে বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, যে সাহসী ভূমিকা রেখেছেন, দেশপ্রেমের, স্বাধীনতা, সার্বভৌমত্বের, আধিপত্যবাদের বিরুদ্ধে গর্বিত জাতি হিসেবে নিজের দেশকে বেছে দিয়েছেন, নিজের মাটিকে বেছে দিয়েছেন, এর বাইরে আর কিছু করেন। এই দেশের ভালো মন্দের সাথে উনি মিশে গেছেন, মানুষের সাথে মিশে গেছেন। উনি কিন্তু ক্ষমতায়, ওনার রাজনৈতিক জীবনের ক্ষমতায় ছিলেন মাত্র 1/4 না, আরো কম। পুরো রাজনৈতিক জীবনের ক্ষমতায় কিন্তু ছিলেন 20-25% সময়, বেশি না। কিন্তু ওনার
পুরো জীবনের বাকি সময়টুকু, বৃহৎ সময়টুকু, অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন। এটা হয়তো আমাদের অনেকের মাথায় আসে না। অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার মাধ্যমে রাজনীতি করেছেন, জাতিকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমরা যে দীর্ঘ ৩০ বছর, এরপরে বিগত ১৫-১৬ বছর আমরা যে সাহসের সাথে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতার কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, সেই সাহস বেগম জিয়া জুগিয়েছে আমাদের মধ্যে। সেই সাহস সৃষ্টি করেছেন উনি, ওনার সাহসিকতার জন্য, ওনার ত্যাগের জন্য, ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য, আপোষহীনতার জন্য। আপনারা চিন্তা করেন, উনি রাজনীতিতে আসছেন, যখন সরাসরি রাজনীতিতে আসছেন, এই যে স্বৈরাচারের সাদের সময় একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করে। ওই তখনই তো আপোষহীনতার প্রশ্নটা আসছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষহীন। অন্যান্য দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি 1/11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1/11 পক্ষে ছিল, কিন্তু আপনারা বোধহয় ভুলে গেছে। তারা কিন্তু 1/11 সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কম্প্রোমাইজ করে। এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বিএনপি শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেন। এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে, রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে। এদেরকে দীর্ঘ সময় দেখা যায় না, মাঝে মাঝে এসছে, মাঝে মাঝে গেছে। একটু চিন্তা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া আপোষহীন ভাবে। এই যে কোটির উপরে মানুষ সেদিন জানাজায় গেছে, এটা এমনিতে হয় না, এটা এমনিতে হয় না, এটা হৃদয়ের টানে সবাই গেছে। এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য, জাতির জন্য আপোষহীনভাবে জীবনের বিনিময়ে, এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ, ভালোবাসা, সম্মান জেগেছে, তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানাজায়। এটা একদিনে হওয়ার কিছু নেই, এটা চাইলে কেউ করতে পারে না। সারা বিশ্বে আমার অন্তত জানা নাই
এত বড় জানাজা কারো হয়েছে? আমার জানা নাই। আয়াতুল্লাহ খমেনির অনেক বড় হয়েছে, এত বড় হয়নি। এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে না, একটা মানুষ বিরক্ত হয় না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, একটু বিরক্তি বোধ করে না। শান্তভাবে আসছে, লক্ষ কোটি মানুষ শান্তিভাবে চলে গেছে। একটা ছোটখাটো ঘটনা ঘটে নাই সেখানে। সবার মধ্যে একটা ছিল শ্রদ্ধা, ভালোবাসার লোক চেহারার মধ্যে। সুতরাং আমাদেরকে সেটা ধরে রাখতে হবে। বেগম খালেদা যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য, জাতির জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, এটা আমি বলেছি, এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, শিশু সকলের জন্য তার হৃদয়ে জায়গা ছিল। বিশেষ করে মহিলাদের জন্য। এই যে বাংলাদেশের গরিব পরিবার, যারা শিশুরা কাজ করতে হয়, নাইলে পরিবার চলে না, পরিবারের শিশুদের কাজ করতে হয়, স্কুলে যায় না, কারণ তাদেরকে কাজ করে খেতে হয়। বিশেষ করে মেয়েরা তো একেবারেই যেত না, মেয়েরাই কাজ করতো বেশি, ঘরের কাজ, বাইরের কাজ সব করত। ওই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছেন। বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ের কারণে। সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায়, মেয়েদের জন্য বৃত্তি দিয়েছেন, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত। মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায়, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি চাকরি উৎসাহিত করেছেন। উনি শ্রমিকদের জন্য করেছেন, কৃষকের জন্য করেছেন। সব বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারেন সেটা উনি চেষ্টা করেছেন। মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা হয় না। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে, আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, এই কথাগুলো আমি বলছি। জাতিকে শৃঙ্খলিত করতে হবে, শৃঙ্খলা আনতে হবে। আমি খুব খুশি হয়েছে, মিটিংটা আজকে 1 ঘন্টায় শেষ করে দিয়েছি। এটা বিরাট শৃঙ্খলা এনেছেন আজকে আপনারা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে, মানদণ্ড উঁচু রাখতে হবে, উপরে থাকতে হবে। এটা আমাদেরকে করতে হবে। আরেকজন করে দেবে, আরেকজনের দিকে তাকালে তো হবে না। আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ডে উঁচুতে নিতে হবে। তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক
নতুন নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন, সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, আমাদের কাজে কর্মের মধ্যে করতে হবে। আজকে আবারও জিয়া রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য, আপনারা তো মহিলারা কতটা এটা অবগত আছেন আমি জানি না, বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে, চিন্তা করেন ফ্যামিলি কার্ড আপ টু 2500 টাকা পর্যন্ত ঘরের যিনি গৃহকর্ত্রী, সরি, ঘরের যিনি গৃহকর্ত্রী, উনি কিন্তু ঘর পরিচালনা করেন, ওনার কোনো বেতন নাই, সবার বেতন আছে, যারা অফিসে যায় তাদের বেতন আছে, যারা কিন্তু যিনি ঘর পরিচালনা করেন গৃহকর্ত্রী, তার কোনো বেতন নাই, উনি কিন্তু ফ্রি সার্ভিস, কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে না। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ঘরের সব কাজ চালাচ্ছে, ঘর চালাচ্ছে, ওনার বেতন নাই, ওনার কিন্তু সেটার মূল্যায়ন নাই। এই যে ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব যেটা করছে, টাকা বেশি না, সম্মান। এই যে গৃহকর্ত্রী 2500 টাকা পর্যন্ত সে নিজে তার হাতে যাবে, সে খরচ করবে, তার মতো করে খরচ করবে, এটা বিশাল সম্মান। 2500 টাকা অনেক টাকা না, কিন্তু 2500 টাকা যে তার হাতে যাচ্ছে, রাষ্ট্র যে তাকে সম্মান দিচ্ছে, সে টাকাটা সে নিজে খরচ করবে, কারো কাছে দায় নাই, তার ইচ্ছা মতো, এটা হচ্ছে সম্মান। বাংলাদেশের প্রত্যেকটি গৃহকর্ত্রীর কাছে এই টাকা যাবে, ক্রমান্বয়ে 50 লাখ দিয়ে শুরু হবে, হত দরিদ্র দিয়ে ক্রমান্বয়ে সবার কাছে যাবে। ফার্মার্স কার্ড, কৃষকদের, এটা হচ্ছে আপনার ক্ষমতায়ন, গৃহকর্ত্রীর ক্ষমতায়ন, এটা 2500 টাকার বেশি টাকা না, কিন্তু তার ক্ষমতায়ন হচ্ছে, এই টাকাটা তার হাতে সে খরচ করবে। ফার্মার কার্ডের কৃষকের ক্ষমতায়ন, শ্রমিকের বিষয় আছে, আমাদের কর্মসংস্থানের 1 কোটি কর্মসংস্থান 18 মাসে কথা বলা আছে, এবং কিভাবে করবে এটা সব রূপরেখা প্রস্তুত আছে। এটা কোনো পলিটিক্যাল স্লোগান না, সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে। দীর্ঘ একটা বিষয় আছে এখানে, প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা, বিনা পয়সায় স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিনা পয়সায়, শিক্ষা, স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে, শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা থাকতে হবে, স্কুল থেকে দক্ষতা হবে, কারিগরি শিক্ষা হবে। অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে, সকলের জীবন মান উন্নয়নের জন্য, তাদের পণ্যের উন্নয়নের জন্য, তাদের পণ্য দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয়, অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না। ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্র। আমরা তো খালি ভোটের কথা বলতেছি, ভোটের গণতন্ত্র। আমরা এখন তারেক রহমান সাহেব বলছে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে, বেনিফিশিয়ারি হতে হবে। বিশাল রূপরেখা। এই জন্য আমাদের সকলে মিলে, তারেক রহমান সাহেব তো একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না, তারেক রহমান সাহেব একা করতে পারবে না, এটা পার্টনারশিপ দরকার। আমরা সকলে যুক্ত হব, তো এখানে পার্টনারশিপ লাগবে, এখানে অ্যালায়েন্স লাগবে। সুতরাং আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যাইত, কেউ কি পয়সা দিয়ে খাল কাটতে যেত? আপনার মনে আছে? সবাই সহযোগে যাইত না, ওখানে
সবাই গ্রামবাসী সব যেত না, সব খাল কাটতো, স্বেচ্ছাশ্রম। আমাদেরকে সোলজার হতে হবে অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে জিয়া পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। তার বক্তব্য সবার জন্যই আমাদের কাম্য। আমরা এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সহ দোয়া করবেন হাফেজ মোহাম্মদ তৈয়ব। আমরা তাকে তার দোয়া পরিচালনার জন্য সবাই অনুরোধ করছি। পাশাপাশি আপনারা তোবারকটা হাতে পৌঁছে দিবেন। যে সম্মানিত সুধী, আমরা নীরব হয়ে যাব। আমরা প্রত্যেকজন বক্তার মুখে দিয়ে শুনেছি এটা সুখসভার মতো হইতে হবে, দোয়ার অনুষ্ঠান ওইরকম গাম্ভীর্যপূর্ণ হইতে হবে। সুতরাং আমরা সাংবাদিক যারা আছেন আপনাদের মাল সামানা গোছাইনে নীরবে, আর বাকি পিছনে আমরা যারা আছি প্রত্যেকে নীরব হয়ে আমি যা বলবো, যে সূরাগুলো আমি পড়তে বলবো, প্রত্যেকে মনের আবেগ থেকে, মনের গভীর থেকে ম্যাডামের প্রতি ভালোবাসা নিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তিনটে আয়াত তেলাওয়াত করতেছি। তিনটে আয়াত তেলাওয়াত করে তার অনুবাদ বলবো। আমরা এই আয়াতগুলো থেকে আমাদের জীবনের মেসেজ নিয়ে যেতে পারবো যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون صدق الله العظيم। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন কালামে কারিমে সূরা রুমের এই আয়াতগুলোতে ইরশাদ করেন, হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার সৎকর্মীদের জন্য, যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা রাখে। এখন সূরা ফাতিহা একবার পড়ে দেব। আমরা প্রত্যেকে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। سورة إخلاص পড়বে একবার। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين يا أرحم الراحمين আমরা শত শত মানুষ আল্লাহ এই জায়গায় বসে আপনার শাহী দরবারে হাত পেতেছি ইয়া আল্লাহ আপনার কালামে কারিম থেকে সূরা ফাতিহা পড়েছি সূরা ইখলাস পড়েছি ইয়া আল্লাহ আপনার হাবিবের প্রতি দরুদ ও সালাম করেছি এই নেক আমলগুলো সব বরকত লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মদিনা পৌঁছাইয়া দিন ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত দিয়েছে আমাদের পূর্বপুরুষ আল্লাহ কাছের দূরে যত আত্মীয়স্বজন কবর গিয়েছে তাদের কবরে পৌঁছাইয়া দিন ইয়া আল্লাহ বিশেষ করে যাকে উদ্দেশ্য করে যাদেরকে উদ্দেশ্য করে আজকে আয়োজন হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ইয়া আল্লাহ এই দেশের গণমানুষের নেত্রী ইয়া আল্লাহ এই দেশের 18 কোটি মানুষের নেত্রী ইয়া আল্লাহ বিশ্ব নন্দিত নেত্রী ছিলেন ইয়া আল্লাহ ওনার জীবনে কত কষ্ট করেছেন আল্লাহ জীবনটা কষ্টের উপরে অতিবাহিত করে দিয়েছেন ইয়া আল্লাহ দেশের কল্যাণের জন্য ইয়া আল্লাহ দেশের মানুষের কল্যাণের জন্য ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত দেশের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন ইয়া আল্লাহ সেই মানুষকে উপলক্ষ করে আপনার শাহী দরবারে হাত পেতেছে ইয়া আল্লাহ আমাদের নেক আমলগুলি কবুল করে নিয়ে ইয়া আল্লাহ বেগম জিয়াকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ আপনার কালামে কারিমে তেলাওয়াত কবুল করে নিয়ে ইয়া আল্লাহ বেগম জিয়াকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ উনি তো দেশ পরিচালনা করেছেন দেশ পরিচালনা করতে গিয়ে দেশের কল্যাণে কত রকমের কাজ করেছেন গুণে শেষ করা যাবে না মাহবুব ইয়া আল্লাহ সেই ভালো কাজগুলোকে আপনি কবলে মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি করেই থাকে মাহবুব দয়া করে মায়া করে আপনি তো সৃষ্টি করেছিলেন মাফ করার জন্য সেই হিসাবে আজকে দাপন হয়েছে পরজগতে আপনার কাছে চলে গিয়েছে মাহবুব ইয়া আল্লাহ ম্যাডামকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ ম্যাডামকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ জীবনের ভালো কাজগুলো কবুল করে নিয়ে ইয়া আল্লাহ তাসবিহ তাহলিল করেছে কোরআনে কারিমে তিলাওয়াত করেছে আল্লাহ নামাজ আদায় করেছে কত রকমের কাজ করেছে সব ভালো কাজগুলি কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ জীবনের মন্দ কাজগুলিকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ বিশেষ করে ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া আল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে চলে গিয়েছেন ইয়া আল্লাহ আতাতায়ের হাতে আল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইয়া আল্লাহ আপনার হাবিবের বাক্য অনুযায়ী উনি শহীদ মর্যাদা পাইতে পারে ইয়া আল্লাহ ওনাকে শহীদ মর্যাদা নসিব করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ ওনার জীবনে ভালো কাজগুলোকে আপনি কবলে মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ ওনার পরিবারের সদস্য ওনার ছেলে ইয়া আল্লাহ আরাফাত রহমান কত চলে গিয়েছে ইয়া আল্লাহ উনি বেঁচে থাকলে দেশের কল্যাণে কত কাজ করে যাইতে পারতেন সেই কাজ ওনার ভাগ্য হয় না ইয়া আল্লাহ ওনাকে মাফ করে দেওয়া জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ উভয়ের আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান ম্যাডাম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান সব জীবিত আছেন ইয়া আল্লাহ ওনাকে হায়াত তৈয়বা নসিব করে দিন ইয়া আল্লাহ রোগ শোক অসুখ বিসুখ থেকে আপনি হেফাজত করে দিন ইয়া আল্লাহ শত্রু শত্রামি হইতে হিংসা হইতে আপনি ওনাকে হেফাজত করে দিন ইয়া আল্লাহ আমরা আশাবাদী ইয়া আল্লাহ আমাদের দেশের ভবিষ্যতের কান্ডারি ইয়া আল্লাহ আমরা দোয়া করতেছি আমরা কামনা করতেছি আমরা চাইতেছি ইয়া আল্লাহ ওনাকে আমাদের দেশের ভবিষ্যতের কান্ডারি হিসাবে কবল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ বিএনপি ক্ষমতায় আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন ইয়া আল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হইতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন ইয়া আল্লাহ ক্ষমতায় গিয়ে দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে সেই তৌফিক আপনি নসিব করে দিন ইয়া আল্লাহ ওনার পরিবারের পরিজন সদস্য যারা জীবিত আছে প্রত্যেকে হায়াতে তৈয়বা নসিব করে দিন ইয়া আল্লাহ আমাদের ক্ষুদ্র দেশটাকে স্বাধীন করতে গিয়ে 71 থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের কল্যাণে যারা কাজ করে ইয়া আল্লাহ পরজগতে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ স্বাধীনতার যুদ্ধে যারা রক্ত দিয়েছে তাদেরকে শহীদ মর্যাদা নসিব করে দিন ইয়া আল্লাহ গত 24 জুলাই আল্লাহ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা নসিব করে দিন ইয়া আল্লাহ আমাদের দেশটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ এই আয়োজন যারা করেছেন জিয়া পরিষদের পক্ষ থেকে ইয়া আল্লাহ ওনার সংগঠন নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে ইয়া আল্লাহ বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য আমির কসু সাহেব উপস্থিত আছেন ইয়া আল্লাহ মুয়াজ্জিজ হুসেন আলাল ভাই উপস্থিত আছেন সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ বিশেষ করে ম্যাডামকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ ম্যাডামকে মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ম্যাডামকে মাফ করে দিন ইয়া আল্লাহ, জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন ইয়া আল্লাহ। আপনার হাবিবের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। বিশৃঙ্খলা করবেন না। আয়োজক কমিটি আমাদের প্রধান অতিথির গাড়িতে কয়েকটা প্যাকেট এবং বিশেষ অতিথির গাড়িতে কয়েকটা প্যাকেট দিয়ে দেন। আয়োজক কমিটি প্রধান অতিথির গাড়িতে কয়েকটা প্যাকেট, বিশেষ